প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শিবলি সাদিক, হাজী মজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। আমি তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জীববিজ্ঞান, জীবে পরিবহন, এই অধ্যায়ের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ে আমি আজকে আলোচনা করব। তা আশা করি বন্ধুরা তোমরা আমার ক্লাসের সাথে সবাই শেয়ার করবে এবং ক্লাসটা উপভোগ করবে, দেখবে। যারা তোমরা এই মুহূর্তে তোমাদের কাছে বই আছে, বইটাও দেখতে পারো এবং আমার ক্লাসের সাথে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা যদি দেখবো তোমাদের এখন এবং বাস্তব জীবনের অনেক উপকারে এবং কাজে লাগবে, যা আমাদের প্রতিটা মানুষের এই টপিকসটা অর্থাৎ রক্তচাপ মানে ব্লাড প্রেশার খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমরা মূল টপিকসে যাই। তোমরা সবাই মনোযোগ সহকারে আমরা ক্লাসটা দেখো। আমরা আজকের এই আলোচনায় যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে রক্ত সঞ্চালনের রক্ত ধর এবং ভূমিকা জানতে পারবো, আদর্শ রক্তচাপ ব্যাখ্যা করতে পারবো, কোলেস্টেরলের প্রকারভেদ, সীমা, উপকারিতা, স্বাস্থ্য ঝুঁকি এবং বর্ণনা কীভাবে হয় সেটা আমরা জানতে পারবো, রক্তের অস্বাভাবিকতার কারণ এবং ফলাফল জানতে পারবো, যদি রক্তের চাপ বেশি থাকে তার ফলে কী ধরনের সমস্যা হয় বা হতে পারে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনায় জানব। হৃৎপিণ্ড সম্পর্কে রোগের লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতে পারবো। হৃৎপিণ্ডকে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার কি প্রক্রিয়া বা কিভাবে আমরা হৃৎপিণ্ডকে অর্থাৎ হার্টকে সুস্থ রাখতে পারি সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে বন্ধুরা আমরা মূল টপিকসে বা মূল আলোচনায় চলে আসি। রক্তচাপের আগে আমরা প্রাথমিক কিছু আলোচনা, যা আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এগুলো সম্পর্কে জানছি, তারপর আমি মোটামুটি পিছন থেকে কিছুটা ধারণা দেই। সেটা হচ্ছে রক্তবাহিকা। বা প্রবাহ। রক্তবাহিকা কি? অর্থাৎ আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সাধারণত যে অংশ অর্থাৎ যেটা বের হয় সেটা হচ্ছে যে নালী দিয়ে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে রক্তনালিকা। রক্তনালিকা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ধমনী, যার ভিতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। নাম্বার 2 হচ্ছে শিরা, যার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। আর হচ্ছে কোষিক জালিকা। অর্থাৎ এই 3 পথে রক্ত প্রবাহিত হয়। আমরা এখন জানব ধমনী কি। ধমনী হচ্ছে অর্থাৎ হৃৎপিণ্ড হতে যে পথে রক্ত প্রবাহিত হয় অর্থাৎ কার্বন অক্সিজেন যুক্ত যে রক্ত প্রবাহিত হয় তা হলো ধমনী। সাধারণত হৃৎপিণ্ড থেকে এই পথে রক্ত বের হয়। শিরা হচ্ছে কি, যাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই পথে প্রবাহিত হয়। অর্থাৎ সারা শরীরে থেকে হৃৎপিণ্ডে যে পথ দিয়ে রক্তটা পুনরায় আবার ফিরে আসে তাকে বলা হয় শিরা। আরেকটা হচ্ছে কোষিক জালিকা। অর্থাৎ আমাদের ধমনী এবং শিরা এই দুইটা নালী বাদেও আমাদের অস্থিতে ছোট ছোট সূক্ষ্ম অনেক সূক্ষ্ম আকারের যে নালী থাকে আমাদের সাধারণত মাসেলে, এই মাসেলের ভিতর দিয়ে যে নালী প্রবাহিত হয় তা হলো কোষিক জালিকা। অর্থাৎ আমাদের শরীরে কোনো অংশ যদি কেটে যায় তাহলে দেখবা আস্তে 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 কি রক্ত প্রবাহিত হয়।
যে পথ দিয়ে সাধারণত এই ধরনের রক্ত প্রবাহিত হয় তাকে বলা হয় কোষিক জালিকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্ত প্রবাহটা সাধারণত তিনটা পথে রক্তটা প্রবাহিত হয়। নাম্বার 1 হচ্ছে ধমনী পথে, যা সাধারণত লাল রক্ত অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। নাম্বার 2 হচ্ছে শিরা পথে, যা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সারা শরীর থেকে প্রবাহিত হয়ে পুনরায় আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। নাম্বার 3 হচ্ছে কোষিক জালিকা, অর্থাৎ অতি সূক্ষ্ম নালিকা বা নালীপথ, যা সাধারণত আমাদের মাসেল অর্থাৎ মাংসপিণ্ডর ভিতর দিয়ে অতি সূক্ষ্ম আকারে এই নালীপথে রক্ত প্রবাহিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে রক্তর গতিপথ অর্থাৎ রক্ত সাধারণত 3 ধরনের পথে রক্ত প্রবাহিত হয়। এবার আমরা আসি ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ, অর্থাৎ এই সাধারণত নালীপথ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় সাধারণত যে চাপ হয় সেটাই আমরা এখন আলোচনা আসতেছি। প্রথমে আমরা আসি রক্তচাপ কি, অর্থাৎ রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপ লাগে বা যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তচাপ। এটি সাধারণত হৃৎপিণ্ড যখন সংকোচন হয় তখন এই চাপটা সাধারণত বেশি হয়, মানে বেশি পড়ে, তাকে আমরা সাধারণত রক্তচাপ বলে থাকি। রক্ত প্রবাহ হওয়ার সময় সাধারণত 2 ধরনের রক্ত চাপের সৃষ্টি হয়। একটা হলো সিস্টোলিক, নাম্বার 2 হচ্ছে ডায়াস্টোলিক। অর্থাৎ রক্ত সাধারণত 2 ধরনের চাপ দেয়, একটা হলো সিস্টোলিক আরটা হচ্ছে ডায়াস্টোলিক। আমরা এই দুইটা চাপ সম্পর্কে আমরা জানব। যখন হৃৎপিণ্ড সংকোচন হয়, মনে করে একটা বলের ভিতরে যদি পানি নিয়ে আমরা চাপ মারি, তখন বল থেকে কোনো ছিদ্র থাকে বলের গায়ে, তাহলে যদি হাতে নিয়ে আমরা চাপ মারি তখন বল থেকে ফিনকি দিয়ে পানিটা বের হয়, তখন কি হয়, বলের গায়ে চাপটা অনেক বেশি পড়ে। ঠিক অনুরূপভাবে আমাদের সিস্টোলিক চাপটা হচ্ছে যখন আমাদের হার্ট বেশি মাত্রা চাপের সৃষ্টি হয় তখন এর চাপটা অনেক বেশি হয়, ঠিক আছে, যাকে আমরা সিস্টোলিক অর্থাৎ উচ্চ রক্তচাপ বলে থাকি। আর আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক অর্থাৎ স্বাভাবিকের চেয়ে নিচে, এই চাপটা সাধারণত লক্ষ্য করা যায়। তার মানে যখন স্বাভাবিক হার্ট বা হৃৎপিণ্ড প্রসারণ হয়, হৃৎপিণ্ড প্রসারণের সময় রক্ত নালীপথে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক, বা স্বাভাবিকের চেয়ে নিচে, বা স্বাভাবিক চাপও আমরা স্বাভাবিকের চেয়ে নিচেই আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম রক্তের চাপ সাধারণত কয় ধরনের। রক্তের চাপ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এবার আমরা জানবো আদর্শ রক্তচাপ কি। আদর্শ রক্তচাপ সাধারণত 80 থেকে 120 মিলিমিটারকে আমরা সাধারণত আদর্শ রক্তচাপ ধরে থাকি। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত এই যদি চাপমাত্রা থাকে, অর্থাৎ এই চাপটা থাকে ব্লাডে বা হার্টে, তাহলে আমরা সেটাকে আদর্শ রক্তচাপ ধরে থাকি। তাহলে আমরা দেখি বন্ধুরা, এখানে কিছু বৈশিষ্ট্য আমরা অনেক কিছু পেয়ে থাকি। যদি এরকম হয় যে 90/120, তাহলে বোঝা যাবে যে নিচের ডার থেকে উপরের ডার সাধারণত বেশি আছে, বা এরকম হতে পারে 30 হতে পারে। তার মানে
নিচেরটা কত হওয়ার কথা ছিল 80, সেখানে দেখা গেছে উপরে নিচেরটা আছে কত 90, নিচেরটা অর্থাৎ উপরেরটা থাকার কথা ছিল 120 অর্থাৎ 120, সেখানে দেখা গেছে 130। তার মানে আমরা এটাকে হাই প্রেশার ধরতে পারি না, আমরা ধরতে পারি যে লোটা স্বাভাবিক উপরের দিকে আছে, চাপটা সাধারণত কি আছে উপরের দিকে আছে। তাহলে আমাদের সাধারণত আদর্শ চাপের বৈশিষ্ট্য 40 হয়ে থাকে, অর্থাৎ ব্লাডের যে চাপ এই পার্থক্যটা সাধারণত 40 হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা গেছে এমনও হয়ে যায় 100 140। তার মানে এখানে দেখা যায় বন্ধুরা যে নিচেরটা আছে 100, উপরেরটা আছে 140। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার ধরবো। এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা হাই প্রেশার ধরবো। তার মানে নিচেরটা আছে 100, উপরেরটা আছে 140। তার মানে স্বাভাবিক আমরা সেটাকেই ধরবো যেখানে 80 অর্থাৎ 80 এবং 120 থাকে। তার মানে নিচেরটা থাকে 80, উপরেরটা থাকে যদি 120, সেক্ষেত্রে আমরা এটাকে আদর্শ চাপটা ধরতে পারি বা ধরবো। আবার বন্ধুরা এমনও আছে দেখা গেছে যে নিচেরটা আছে 80, উপরেরটা আছে 130। তাহলে দেখা গেছে নিচেরটা আমরা ধরবো, নিচেরটা ঠিক আছে অর্থাৎ নিম্ন যে চাপটা 80 মিলিমিটার, আর উপরেরটা আছে কত 130। তার মানে এটাকে আমরা হাই প্রেশার দেবো না, কিন্তু উপরেরটা বলবো যে হাইয়ের দিকে আছে। যখনই আমাদের এই মাত্রাতিরিক্ত হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে 100 থেকে 140 যদি ব্লাডের চাপ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে হাই প্রেশার ধরবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আদর্শ রক্তচাপ মাপার একটা প্রক্রিয়া। এবার রক্তচাপ কি, অর্থাৎ রক্ত চলাকালীনের সময় আমাদের যে নালী পথে যে চাপ সৃষ্টি হয় তা হলো রক্তচাপ। আমরা একটু দেখি কিভাবে আসলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। দেখো বন্ধুরা, আমরা সাধারণত দেখি আমাদের বাড়ির আশেপাশে ড্রেন বা নালী আছে, সেই নালী পথে যদি বা ড্রেন আছে, ড্রেনের যদি ময়লা জমে থাকে তাহলে পানি যেতে সাধারণত কি হয়, বিঘ্ন হয়। ধরি আমাদের এটা হচ্ছে একটা ড্রেন, সেই ক্ষেত্রে এখানে যদি ময়লা জমে থাকে বা আবর্জনা জমে থাকে, তাহলে এর ভিতর দিয়ে পানি প্রবাহটা হতে কষ্ট হয় বা অল্প পরিমাণে হয়। এখন যদি পানির চাপটা বেশি থাকে, তাহলে দেখা গেছে এখানে পানির যে পরিমাণ যাওয়ার কথা ছিল সেটা যেতে পারে না। তার মানে এখানে একটা কি হচ্ছে, চাপ সৃষ্টি হয়েছে। ঠিক তদ্রূপভাবে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন ধরনের নালী আছে, যখন যে পরিমাণ রক্তটা এই নালীর পথে প্রবাহিত হওয়ার কথা, যদি সে পরিমাণ নালীটা পরিষ্কার না থাকে তাহলে এই চাপের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের এই নালী পথে যদি এরকম বিভিন্ন ধরনের চর্বি বা ফ্যাটজাত পদার্থ জমে থাকে, তাহলে দেখা গেছে যে ব্লাডটা এর ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার কথা সেটা হতে পারে না, যার জন্য যখন আমরা হাঁটি বা চলাচল করি বা নিচতলা থেকে পাঁচতলা ছাদে উঠি বা চলাচল করি, তখন দেখা গেছে আমরা, তার মানে কি আমরা ক্লান্ত হই, তখন আমাদের এই হাড়টা খুব বেশি পরিমাণে কাজ করে। অর্থাৎ যখন সংকোচন হয় তখন বেশি পরিমাণে রক্তটা প্রবাহিত হয়, কিন্তু আমাদের নালী পথে যদি এ ধরনের চর্বি বা ফ্যাটজাত পদার্থ থাকে তাহলে আমাদের সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের দেখা গেছে ব্যথা বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। এটা হচ্ছে মূল কারণ। তার মানে হলো আমাদের কি করতে হবে, ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ থেকে আমরা বিরত থাকলেই আমাদের এটা থেকে মুক্তি পাওয়া যাবে। যাক, আমরা পরবর্তী আলোচনায় আসব। আমরা উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ কিছু আমরা জানবো, যে কী কারণে এই উচ্চ রক্তচাপের ঝুঁকি হয় বা সমস্যা হয়। আমরা উচ্চ রক্তচাপের কিছু ঝুঁকি বা কিছু কারণ এখন আমরা জানবো। মা বাবার উচ্চ রক্তচাপ থাকলে তার সন্তানদের এই উচ্চ রক্তচাপ হতে পারে। অর্থাৎ বাবা বা মায়ের যদি ব্লাড প্রেশার হাই থাকে, সেক্ষেত্রে বাচ্চাদেরও বংশক্রমে এই উচ্চ রক্তচাপ হতে পারে।
যারা স্নায়বিক বেশি ভুগেন, অর্থাৎ যারা বেশি টেনশন করেন, বেশি ধরনের চিন্তা ভাবনা করেন, তাদের ক্ষেত্রে এই উচ্চ রক্তচাপ হতে পারে। ধূমপানে, মাদক ইত্যাদি আহার করলেও উচ্চ রক্তচাপ হতে, অর্থাৎ ধূমপান, মাদক এই ধরনের যারা সেবন করে বা এই ধরনের খাবার বা যারা আহার করে, তাদের থেকেও এই উচ্চ রক্তচাপ তাদের হতে পারে। দেহের ওজন বেশি হলে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় আমাদের শরীরে যদি মেদ জমে যায়, ফ্যাট বা চর্বিজাত জমে যায়, শরীরে চর্বি জমে যায়, অর্থাৎ ওজন যদি বেড়ে যায়, তাহলে কি করতে হবে, আমাদের এই উচ্চ রক্তচাপ হতে পারে। আমাদের খাবারে লবণ বা চর্বিজাত খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার যদি আমরা খেয়ে থাকি বা এগুলো বেশি খাই, তাহলে সেখান থেকে কি হতে পারে, আমাদের এই উচ্চ রক্তচাপ হতে পারে। সন্তান প্রসবের সময় যদি মায়ের খিঁচুনি হয়ে থাকে, অনেক সময় সাধারণত হয়ে থাকে, দেখা গেছে যে সন্তান জন্ম গ্রহণের সময় মায়েদের যদি খিঁচুনি হয় বা খিঁচুনি আসে, তাহলে তাদের কি হতে পারে, ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ হতে পারে। বেশি মাত্রায় দুশ্চিন্তা, ঘুম কম হলেও আবার কি হতে পারে, এই উচ্চ রক্তচাপ হতে পারে। এবার উচ্চ রক্তচাপের লক্ষণ কি কি, লক্ষণ থাকলে পরে আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্যক্তির বা তোমাদের এই সমস্যাগুলো আছে। আমরা সেটা সম্পর্কে একটু জানি। সেটা হলো মাথা ও ঘাড় ব্যথা হতে পারে, অর্থাৎ আমাদের শরীরে অনেক সময় দেখা গেছে মাথা এবং ঘাড় ব্যথা হয়, অস্থিরতা বোধ হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই টাইপের কোনো সমস্যা বা উচ্চ রক্তচাপের লক্ষণ আমরা এটা থেকে বুঝতে পারি। মাথা এবং ঘাড় দুর্বল লাগা এবং শরীর দুর্বল লাগা, তার মানে আমাদের শরীর যদি দুর্বল লাগে, ভালো লাগে না, অস্থির অস্থির ভাব লাগে, ঢুলো ঢুলো ভাব লাগে, মানে মাথা ঘুরতে থাকে, যদি এই টাইপের সমস্যা হয় তাহলে বুঝতে পারবো যে এটাও এক ধরনের উচ্চচাপের লক্ষণ। অনেক সময় রোগীর নাক দিয়ে রক্ত বের হয়, এই ব্লাড প্রেশার, হাই প্রেশারের কারণে কি হয়, রোগীর নাক দিয়ে রক্ত বের হয়, তাহলেও বুঝতে পারবো যে এটাও একটা উচ্চচাপের লক্ষণ। যদি বেশি বা ভালো ঘুম না হয়, অস্থির হয় বা সাধারণত শরীরে খারাপ লাগে, অস্থিরতা বোধ করে, ঠিকমতো ঘুম না হয়, তাও বুঝতে পারবো যে না, এটা উচ্চচাপের লক্ষণ। অনেক সময় এগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অল্প মাত্রায় থাকে, যা আসলে আমরা এটাকে ততটা গুরুত্ব দিই না, কিন্তু এক সময় গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের এমন এক সমস্যার সৃষ্টি হয় যা পরবর্তীতে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়। অর্থাৎ আমরা কল্পনাই করতে পারি না যে স্বাভাবিক এই ধরনের ঘটনা ঘটবে। কাজেই আমাদের এই ধরনের ঘটনা থেকে বা উচ্চ রক্তচাপ থেকে আমরা রক্ষা পেতে পারি বা সেভ করতে পারি। কিভাবে আমরা সেগুলো সম্পর্কিত জানবো। উচ্চ রক্তচাপ প্রতিকার অর্থাৎ মুক্তির উপায় কী কারণে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, অর্থাৎ রাফেস বা আর্স জাতীয় খাবার আমরা বেশি পরিমাণে খেতে হবে বা শাকসবজি জাতীয় খাবার আমাদের বেশি পরিমাণে খেতে হবে। নাম্বার 2 হলো ফাস্টফুড জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার আমাদের পরিত্যাগ করতে হবে। খাবারে কাঁচা লবণ আমাদের ব্যবহার ত্যাগ করাই ভালো। যদি আমরা খাবারে বা ভাতে কাঁচা লবণ খাই, সেখান থেকেও কি উচ্চ রক্তচাপ হতে পারে, কাজে আমাদের এটা থেকেও বিরত থাকতে হবে। ধূমপান, মাদক এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা এগুলো থেকেও বিরত থাকি, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ থেকে আমরা কি করতে পারি, মুক্তি পেতে পারি। যাই হোক বন্ধুরা, আমরা ব্লাড প্রেশার কি, উচ্চ রক্তচাপ কি, এর তাপমাত্রা বা এর চাপ কি ধরনের হয়, আদর্শ তাপমাত্রা বা চাপ সম্পর্কে জানলাম। কাজেই তোমরা বাস্তব জীবনে এইটার সম্পর্কে অবশ্যই অবগত থাকবে। যদি এই ধরনের সমস্যা তোমাদের আব্বু আম্মু বা দাদা দাদি এই ধরনের হয়, তাহলে নিজেরা কোনো চিন্তা না করে ডাইরেক্ট ডাক্তারের সাথে পরামর্শ বা শরণাপন্ন হলে পরে ভালো হয়, তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যাই হোক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে তোমাদের ক্লাসের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করে আল্লাহ হাফেজ।